হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা টিউটোরিয়াল ভিডিওর যে নতুন একটা প্রেজেন্টেশন নিয়ে আসছি তোমাদের সামনে, সেটা হলো অ্যাডমিশন এবং এইচএসসি ম্যাথমেটিক্স। অর্থাৎ যারা অ্যাডমিশনে আছো তারাও এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারো, আর যারা এইচএসসি স্টুডেন্ট অর্থাৎ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যারা সদ্য এসএসসি পাস করে আসছো, তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে, আমরা আজকে একটা কঠিন এবং জটিল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব আসলে। তো স্থানাঙ্ক আসলে কি, স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে আমরা কিভাবে একটা সরলরেখা বা একটা বৃত্ত কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তো সেগুলো আমরা দেখব। তাহলে সর্বপ্রথমে চলো আমরা স্থানাঙ্ক কাকে বলি, স্থানাঙ্ক কি, স্থানাঙ্ক কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা আমরা আলোচনা করি। তো স্থানাঙ্ক আসলে স্থানের অঙ্ক বলতে মনে করো যে একটা পয়েন্ট আছে, এটাকে আমরা বলি বিন্দু। তো এই একটা বিন্দুকে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা কি বলবো, ওইখানে আসলে কি আছে, একটা বিন্দু আছে, ওই বিন্দুটাকে আমাদের ডেফিনেশন দেওয়ার জন্য বা ওই বিন্দুটাকে আমরা চিহ্নিত করার জন্য আমরা যে সিম্বল বা যে তত্ত্ব ব্যবহার করবো সেটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক। অর্থাৎ এই স্থানের যে একটা অঙ্কিত করা হবে বা চিহ্নিত করা হবে সেটাকে বলা হচ্ছে স্থানাঙ্ক। তো স্থানাঙ্ক যেমন ধরো আমাদের সাধারণত দুইটা অংশে চিহ্নিত করা হয়ে থাকে, সেটা হচ্ছে সাপোজ এক্স ওয়াই আমরা ধরে নিলাম। যদি এটা 2 ডাইমেনশন হয়ে থাকে অর্থাৎ দ্বিমাত্রিক হয়ে থাকে তাহলে এক্স ওয়াই, যদি 3 মাত্রিক হয়ে থাকে অর্থাৎ 3 ডাইমেনশন হয়ে থাকে তাহলে বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড, 4 ডাইমেনশন হলে এক্স ওয়াই জেড ডাব্লিউ ইত্যাদি ইত্যাদি এরকম হয়ে থাকবে। তাহলে আমাদের দেখলাম যে স্থানাঙ্ক হচ্ছে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য, যদি সেটা দ্বিমাত্রিক কাঠামোতে হয়ে থাকে বা ত্রিমাত্রিক কাঠামোতে হয়ে থাকে তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারি। এখন চলো আমরা আলোচনা করি এই স্থানাঙ্ক কয় প্রকার এবং স্থানাঙ্ক কিভাবে ব্যবহার করতে পারি আমরা। তো এখানে দেখো আমি যে স্থানাঙ্কটা লিখছি এক্স ওয়াই বা এক্স ওয়াই জেড, এগুলোকে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি থাকে, দুইটা বিন্দু থাকে, দুইটা অক্ষ থাকে, সেই দুইটা অক্ষ বরাবর আমরা একটা বিন্দু কল্পনা করি। সাপোজ ধরো এক্স ওয়াই একটা অক্ষ দেওয়া আছে, সেই অক্ষ বরাবর আমরা একটা বিন্দু চিন্তা করলাম, সেই অক্ষটাকে আমরা এখানে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটা হলো কি এক্স ওয়াই। আমরা ধরে নিলাম যে এই বিন্দুটা হলো এক্স ওয়াই। কেন, এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে আছে। যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হতো তাহলে আমরা সেখানে ধর এক্স ওয়াই জেড হলে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি এক্স ওয়াই জেড হতো তাহলে আমরা যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক আমরা এইভাবে নিতাম। এখন চলো আমরা যে আমাদের যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সেটা আমরা দেখি দ্বিমাত্রিক। তোমরা দেখে আসছো বা শুনে আসছো বা জেনে আসছো এরকম জিনিস যে দ্বিমাত্রিক কাঠামোতে একটা এক্স অক্ষ থাকে, একটা ওয়াই অক্ষ থাকে, এবং এই দুইটা যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হচ্ছে মূল বিন্দু। তো এখন এটাকে আমরা জানি, তোমরা 9-10 এ পড়ে আসছো, এটাকে অল পজিটিভ বলা হয়, অল এখানে সাইন বলা হয়, এখানে ট্যান বলা হয়, এখানে কস বলা হয়। তো অল সাইন ট্যান কস, অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ ট্যান পজিটিভ। তো আমাদের এখানকার আলোচনার বিষয় ওটা না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা একটা স্থানাঙ্ক দেখে কোন কোয়াড্রেন্টে কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমরা দেখব। দেখো আমাদের একটা স্থানাঙ্ক ব্যবস্থাতে কি থাকবে, একটা এক্স এর মান থাকবে, একটা ওয়াই এর মান থাকবে। তো একটা এক্স এর মান একটা ওয়াই এর মান, যখন দেখো এখানে কি এক্স এর মানও পজিটিভ ওয়াই এর মানও পজিটিভ, তার মানে কি এই অক্ষের ভিতরে আমরা দেখতেছি এক্স ওয়াই দুটাই পজিটিভ। এই অক্ষের ভিতরে আমরা কি দেখতেছি, দেখো এক্স কিন্তু নেগেটিভ কিন্তু ওয়াই হচ্ছে পজিটিভ। এই অক্ষের ভিতরে এক্স ওয়াই দুটাই নেগেটিভ, আর এই অক্ষের ভিতরে এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ। তাহলে দেখো আমাদের এখন স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যদি একটা স্থানাঙ্ক থাকে, সাপোজ বলা হলো -2, -3 কোন চতুর্ভাগে অবস্থিত, তোমরা এখন সহজে বলতে পারবে -2 -2 দুইটাই মাইনাস, তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এটা 3 নম্বর চতুর্ভাগে অবস্থিত। আর যদি বলা হয় যে একটা প্লাস একটা মাইনাস অর্থাৎ 3 + 2 মাইনাস এক্স, এখানে মাইনাস আছে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস কোথায় আছে, এখানে আছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এটা অবস্থিত। যদি দুইটাই প্লাস থাকে তাহলে কোথায় হবে, প্রথম চতুর্ভাগে অবস্থিত। আর যদি এইটা প্লাস থাকে এটা মাইনাস থাকে তাহলে এটা হবে কোথায়, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে আশা করি তোমাদের এই বিন্দু নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হবে না যে এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত, কিভাবে অবস্থিত সেটা নির্ণয় করতে। এখন আলোচনা করব আমাদের স্থানাঙ্ক কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো কার্তেশীয় স্থানাঙ্ক কাকে বলে আর পোলার স্থানাঙ্ক কাকে বলে, দেখো কার্তেশীয় স্থানাঙ্ক আমি বললাম যে দুইটা অক্ষ থাকবে, সেই দুইটা অক্ষে দুটাই রিয়েল নাম্বার থাকবে। যেমন ধরো এক্স এর মান 2, 3 হতে পারে, 4, 5 হতে পারে, -4, -5 ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। কিন্তু পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে একটা কি থাকবে, ব্যাসার্ধ ভেক্টর থাকবে এবং একটা ভেক্টোরিয়াল কোণ থাকবে। অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টরকে r দ্বারা প্রকাশ করা হয় আর ভেক্টোরিয়াল কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই দ্বারা প্রকাশ করতেছি, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা সেটাকে কিভাবে প্রকাশ করতেছি, আর এবং থিটা দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এই আর এবং থিটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা একটু দেখো। তাহলে দেখো
আর এর মান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপর রুট ওভার, আর থিটার মান হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এই দুইটা সমীকরণ কিভাবে আসে সেটা আমরা একটু দেখব। চলো আমরা একটু বেসিকটা ক্লিয়ার করি। আসলে ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো বা তোমাদের এইচএসসি ক্লাসের কথা যেটাই আমরা বলি না কেন, তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকলে তোমাদের ভার্সিটি অ্যাডমিশন বলো, বুয়েট বলো, যেখানেই বলো না কেন সেখানে তোমরা ম্যাথমেটিক্সে কোনো সমস্যা হবে না। তো চলো আমরা এটা একটু প্রমাণটা দেখে আসি। মনে করি এক্স এবং ওয়াই অক্ষ দেওয়া হচ্ছে, এই এক্স অক্ষে ওয়াই অক্ষে এখানে পজিটিভ একটা পি বিন্দু, এই পি বিন্দুটা মূল বিন্দু হতে যে দূরত্ব সেটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম, এটা মূল বিন্দু 0 0। মূল বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরতে পারি এক্স এবং ওয়াই। তাহলে এখন দেখো এই পি বিন্দুটা স্থানাঙ্ক কত দূর গেছে, স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষ হতে এরকম করে দিলে আমরা এখানে একটা লম্ব টানি, তাহলে এটা যদি পি এম হয় তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে ও এম ইকুয়াল টু এক্স আর পি এম ইকুয়াল টু কত ওয়াই। কেন ওয়াই হবে, তাহলে এটা সমান হবে কত ওয়াই আর এটা সমান হবে কত এক্স। কেন এক্স হবে, ও থেকে এম পর্যন্ত গেছে এক্স, তারপরে ওয়াই পর্যন্ত উঠে গেছে। তাহলে এখন তোমরা দেখো এটা কিন্তু আমরা লম্ব টানছি, লম্ব টানলে এটা কত ডিগ্রি হয়েছে, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে 90 ডিগ্রি যদি হয়ে থাকে তার মানে কি এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। তো এখন দেখো ওপি এর মান কত, ওপি সমান আমরা ধরে নিচ্ছি আর, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু ও এম সমান আমরা কত লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর এর এখানে স্কোয়ারটা যদি তুলে দেয় এখান থেকে তাহলে এই পাশে কি হবে, রুট ওভার হবে। দেখো আমি একটু আগে যে সূত্রটা লিখছিলাম আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আমাদের এখান থেকে ব্যাখ্যা করতে পারি। এবং তোমরা জানো ট্যান থিটা সমান কি, ট্যারা লম্বা ভূত। তার মানে কি ট্যান থিটা মানে হচ্ছে ট্যারা লম্বা ভূত। যদি এখানে থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমাদের ট্যানে হচ্ছে লম্বা ভূত, অর্থাৎ লম্বাতে লম্ব। এটা একটা শর্টকাট টেকনিক, আমি মনে রাখি সবসময় যে লম্ব ভাগ ভূমি। তাই লম্ব ভাগ যদি ভূমি হয় তাহলে লম্বের মান কত, লম্ব হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু আমরা পেলাম এটা, বা থিটা ইকুয়াল টু কত পাবো, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানে থিটার মান কিভাবে বের করবো এবং আর এর মান আমরা কিভাবে বের করবো। চলো এখন আমরা দেখি, যদি আমাদের এখানে তো আমরা পাইলাম কি এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকলে আমাদের থিটা এবং আর এর মান পাবো, কিন্তু আমাদের যদি আর এবং থিটার মান দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে পাবো সেটা দেখো। সেটা পাবো কি করে, আমাদের এই যে সমীকরণ ওয়াইটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায়, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওয়াই বাই আর। তাহলে এখন দেখো আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, লেখা যায় না। এখন আমরা যদি লিখি যে কস থিটা, কস থিটা সমান আমরা কি লিখতে পারি, কস থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। দেখো cos θ ইকুয়াল টু এখানে লিখছি cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত, ভূমি মানে x, অতিভুজের মান কত r। তাহলে এখান থেকে আমরা x ইকুয়াল টু কি লিখতেছি r cos θ। তাহলে এখন যদি আমরা সামারিতে সূত্রগুলো একটু লিখি, তাহলে তোমরা একটু লিখে নাও আমার সাথে সাথে। তাহলে আশা করি সূত্রগুলো যেগুলো দেখাইছি সেগুলো যদি তোমরা এখন লিখে নাও তাহলে তোমাদেরকে তোমাদের অনেক সুবিধা হবে। সেটা কি, r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, সেটা ইকুয়াল টু আমাদের এই দুটো কিন্তু যদি আমাদের x এবং y এর মান দেওয়া থাকে, অর্থাৎ কার্টেসীয় দেওয়া থাকলে পোলার করতে হলে আমাদের এটা করতে হবে, আর এটা যদি আমাদের পোলার দেওয়া থাকে কার্টেসীয়তে যেতে হলে x ইকুয়াল টু r cos θ, y ইকুয়াল টু r sin θ। আশা করি পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলারে তোমাদের আর কোনো কষ্ট হওয়ার কথা না। আমরা পরবর্তীতে एग्जांपल দিয়ে আমরা অঙ্কগুলো করব। এখন চলো দুইটা বিন্দু যদি থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি হবে সেটা আমরা নির্ণয় করব। দুইটা বিন্দু ধরি a, একটা বিন্দু x1 y1, আরেকটা বিন্দু এটা a বিন্দু, আরেকটা মনে করো b বিন্দু x2 y2, এটা ধরি b বিন্দু। অর্থাৎ আমাদের এই ab এর মধ্যবর্তী দূরত্বটুকু কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ab এর দূরত্বটা যখন আমাদের নির্ণয় করতে হবে তখন আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ab ইকুয়াল টু হবে ভুজদ্বয়ের অন্তর। ভুজদ্বয়ের অন্তর মানে কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তোমরা এটা 9 টেনে পড়ে আসছো। তাহলে ভুজদ্বয়ের অন্তর প্লাস মানে তার বর্গ প্লাস কটিদ্বয়ের অন্তর তার বর্গ, এটা হচ্ছে ab এর মান। তাহলে এখন যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা সহজেই শর্টকাটেও করতে পারো, এই সূত্রটা সরাসরি ব্যবহার করে ফেলতে পারো। সাপোজ ধরো এখানে দেওয়া আছে 4 - 5 আর এখানে দেওয়া আছে মনে করো 3,9। তাহলে এই দুই বিন্দুর দূরত্ব কি হবে, 4 - 3 হোল স্কয়ার মানে 1 এর স্কয়ার, -5 - 9
-5 -9 মানে কত 14 স্কয়ার, তার উপর রুট ওভার। তাহলে 14 স্কয়ার করলে কত হবে, 14 স্কয়ার করলে হবে 196, অর্থাৎ রুট ওভার 197 হবে অ্যান্সার। তো সেই হিসেবে আমাদের অঙ্কটা করতে হবে। তো আশা করি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে আর তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো এখন আমরা একটা অঙ্ক করব, সেটা হচ্ছে তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত কিনা। সাপোজ ধরো x1 y1 x2 y2 এবং x3 y3, এই তিনটা বিন্দু অর্থাৎ এটা মনে করো সি বি এ, অর্থাৎ এ বি সি, এই তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হওয়ার কি শর্ত? শর্তটা কি, যে এই বিন্দু আর এই বিন্দু যে সরলরেখা হবে তার ঢাল, সেই ঢাল m1, আর এই বিন্দু আর এই বিন্দু সরলরেখার যে ঢাল হবে সেটা মনে করো m2, এই দুটো কি হবে সমান হবে। অর্থাৎ m1 যদি m2 হয় তাহলেই বলবো আমরা এ বি সি একই সরলরেখায় অবস্থিত। তো এখন ঢাল নির্ণয় সমীকরণটা কিরকম হবে, এটা আমি আমার যে টিউটোরিয়াল আছে অর্থাৎ সরলরেখার টিউটোরিয়াল, প্রথম সরলরেখার ফার্স্ট টিউটোরিয়ালে আমি এটা দেখিয়েছি, ওটা তোমরা একটু দেখে নিবা যদি না দেখে থাকো। তারপর আমি এখানে আরেকটু ব্যাখ্যা করি ঢাল কিভাবে বের করব। দুই বিন্দুগামী সরলরেখার ঢালটা আসলে কি হবে, দুই বিন্দুগামী সরলরেখার ঢাল। দেখো যদি সরলরেখার ঢাল আমরা এভাবে নির্ণয় করতে চাই যে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল এবং বিন্দু দুইটি যদি x1 y1 এবং x2 y2 হয়, অর্থাৎ এই দুইটা বিন্দু যদি হয়ে থাকে তাহলে আমাদের সরলরেখার ঢাল হবে কি কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর সবসময় আমাদের কিসের মান হবে, ঢালের মান হবে। আর এইভাবেই আমাদের ওখানে যদি দুইটা সরলরেখার ঢাল যদি মানে সমান হয়, দুই বিন্দুগামী সরলরেখার ঢাল, তাহলে আমরা বলবো বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। এই একইভাবে যদি 4টা 5টা 10টা যত বিন্দু আসুক না কেন, প্রত্যেকটা বিন্দু যদি ঢাল আমরা বের করি যে প্রত্যেকটা বিন্দুগামী সরলরেখার ঢাল যদি সমান হয় তাহলে আমরা বলবো বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত, আদারওয়াইজ হবে না। এখন আমরা দেখব যে কিছু শীর্ষবিন্দু দেওয়া থাকলে সেটা কিসের, বর্গ, চতুর্ভুজ, আয়ত, সামান্তরিক, না সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, না সমকোণী ত্রিভুজ, না বিষমবাহু ত্রিভুজ, এদের যে মানে শীর্ষবিন্দু হবে সেটা আমরা দেখব। তো শীর্ষবিন্দু হওয়ার শর্ত কি, যদি 4টা বিন্দু দেওয়া থাকে এবং 4টা বিন্দুর ভিতরে যদি এরকম হয় যে AB = CD, AB = CD, অর্থাৎ মনে করো যে এটা 4টা বিন্দুর স্থানাঙ্ক আগে দেখে নিবা A B C D। যদি AB = CD হয় এবং অপরদিকে যদি এরকম হয় AD = BC, তাহলে সেটা হবে, যদি বিপরীত দুই বাহু সমান তাহলে সেটা হচ্ছে আমাদের সামান্তরিক অবলিক আয়ত। সামান্তরিক বা আয়ত, যদি বিপরীত দুই বাহু সমান হয় তাহলে আমরা বলবো সামান্তরিক অথবা আয়ত। এই কন্ডিশনের সাথে আমাদের আরেকটা কন্ডিশন অ্যাড করতে হবে, যদি আমাদের এই যে কোনো এই দুই বিন্দু যোগ করে নেব, অর্থাৎ যদি এর সাথে আমাদের AC² = AB² + BC² হয় তাহলে বলবো আমরা আয়ত। অর্থাৎ যদি আমাদের কি বলতেছি, শুধু এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে সেটা হবে সামান্তরিক অথবা আয়ত, যে কোনো একটা, কিন্তু যখন এই দুইটা কন্ডিশন ফুলফিল হবে তখন সেটা হবে আয়ত, আদারওয়াইজ কি হবে, সামান্তরিক। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের যদি AB = CD হয়, অর্থাৎ দুই বিন্দু দূরত্ব তো আমি নির্ণয় করে শিখাই দিয়েছি, তাহলে AB = CD আর AD = যদি BC হয় তাহলে সেটা সামান্তরিক অথবা আয়ত যে কোনোটা হতে পারে। এবং যদি আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে তাহলে তখনই সেটা আয়ত হবে, যদি ফুলফিল না করে তাহলে সেটা সামান্তরিক হবে। এরপর 2 নম্বর সূত্রের ক্ষেত্রে বলা হয়েছে যদি আমাদের চার বাহু সমান হয় AB = BC = CD = AD, 4টা কন্ডিশন হয় তাহলে সেটা হবে রম্বস বা বর্গ। একইভাবে ওই ফুলফিল করবা যে যদি আমাদের এই এরকম করে যদি আমাদের কি হয় AC² = AB² + BC² হয় তাহলে আমরা তখনই বলবো বর্গ, আদারওয়াইজ রম্বস। তাহলে আশা করি বুঝতে পারছো, যদি দুইটা কন্ডিশন একসাথে ফুলফিল করে তাহলে সেটা হবে বর্গ, আর যদি ফুলফিল না করে তাহলে শুধু যদি এইটা করে তাহলে সেটা হবে রম্বস। তাহলে আশা করছি এখান থেকে তোমরা সামান্তরিক, আয়ত, বর্গ এবং রম্বস হবে কি হবে না সেটা বুঝতে পারছো। এখন চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রে দেখি। মনে করি ওখানে একটা ত্রিভুজ দেখানো হয়েছে ABC ত্রিভুজ, যদি তিন বাহু সমান হয় AB = BC = AC হয় তাহলে সেটা বলবো আমরা সমবাহু। সহজ জিনিস, যদি AB = BC ≠ যদি AC হয় তাহলে বলবো এটা সমদ্বিবাহু। আর যদি কোনোটা যদি সমান না হয়
তাহলে সেটা বলবো কি বলতো, বিষমবাহু। তাহলে সমদ্বিবাহু বিষমবাহু। এখন এখানে কথা আছে, যদি আমাদের সমদ্বিবাহুর ক্ষেত্রে যদি এরকম হয় এবং এখানে যদি আমাদের এরকম হয় যে AB ইকুয়াল টু BC হয়, অর্থাৎ এবং AB ইকুয়াল টু যদি BC হয় না, সরি AB ইকুয়াল টু BC না, যদি আমাদের AC স্কয়ার ইকুয়াল টু তো আগে হইছে AC স্কয়ার ইকুয়াল টু যদি AB স্কয়ার প্লাস BC স্কয়ার হয়, তাহলে আমরা বলবো এটা সমদ্বিবাহু প্লাস সমকোণী। তাহলে এটার নাম হবে সমদ্বিবাহু প্লাস সমকোণী। আর আমরা জানি শুধু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী হওয়া সম্ভব, আদারওয়াইজ বিষমবাহু হলেও সমকোণী হওয়া সম্ভব। দেখা যাচ্ছে এটা সমান না, কিন্তু আমাদের যদি এই কন্ডিশনের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, তাহলেও কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব। অর্থাৎ শুধুমাত্র স্কয়ারের ক্ষেত্রে এটা হলে সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব, তা না হলে সম্ভব নয়। তাহলে আশা করছি ত্রিভুজের শীর্ষবিন্দু কোথায় কোনটা হবে, কিভাবে কি হবে না হবে সেটা তোমরা বুঝতে পারছো। এইভাবে দূরত্ব দিয়ে আমাদের ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এগুলো বের করতে পারি। তো আজকের টিউটোরিয়ালে আমার আসলে বিষয়বস্তু এগুলো ছিল, বেসিক ক্লিয়ার করে টিউটোরিয়াল ছিল এটা। তো তোমাদের যদি আমার টিউটোরিয়ালটি দেখে ভালো লাগে আর যদি মনে হয় যে না তোমরা এখান থেকে কিছু শিখতে পারবা, তাহলে আমার টিউটোরিয়ালটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবা এবং আমার টিউটোরিয়ালটা দেখবা, বারবার দেখবা, লাইক করবা, কমেন্টে জানাবা আমার টিউটোরিয়ালটি কেমন লাগলো। আসলে তোমার একটা লাইক, একটা শেয়ারই আমাকে আরো ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করতে অনুপ্রেরণা জাগাবে। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবার কাছে শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।